হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। আজ জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের আরো একটি সুন্দর ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা হবে। তো যারা ক্লাসে যুক্ত হচ্ছ সকলকে বলবো ক্লাসটা একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং ক্লাসে ঢোকার সাথে সাথে তোমরা একটা লাইক করে দেবে, ক্লাসে তোমার প্রেজেন্ট জানিয়ে দেবে। তো আজকের ক্লাসে আমরা প্রতিদিনের মতো 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় কমন পেতে চলেছো। তো আজকের ক্লাসটিতে আমরা যাওয়ার আগে বলে রাখি, আমাদের সমস্ত ফ্রি ক্লাস দেখতে দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি অ্যাপ চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের অ্যাপে ভর্তি হতে চাইলেও তোমরা সেখানে চেক আউট করতে পারো। আর সমস্ত ভিডিওর লিঙ্ক প্রথমেই পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন যেটা, পৃথিবীর সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী মহিলা হলেন নিম্নের কে? মহিলার কথা বলা হচ্ছে। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ যেটা হিমালয় পর্বতের এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্টের প্রথম যিনি প্রথম যিনি ক্লেম করেন মাউন্ট এভারেস্টের, যিনি প্রথম পৌঁছান মাউন্ট এভারেস্টের চূড়ায়, তিনি কে? তিনি হচ্ছেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরকি, তাই তো? এই দুজনের নাম আমরা জানি। সেটা হচ্ছে 1953-তে, 1953-তে এডমন্ড হিলারি, তেনজিং নোরকে, তারা দুজন মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছান। তো প্রথম মহিলা হিসাবে কে ওঠেন? সেটা হবে জাপানের বাসিন্দা জুনকো তাবেই। তিনি ছিলেন একজন জাপানি পর্বত আরোহিনী। তিনি কিন্তু প্রথম উঠেছিলেন এভারেস্টে, প্রথম মহিলা হিসাবে। আচ্ছা, প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে ওঠেন? পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকেও। প্রথম ভারতীয় মহিলা যিনি ছিলেন ওঠার, তিনি হচ্ছেন বাচেন্দ্রী পাল, প্রথম ভারতীয় মহিলা হিসাবে। ওকে, শীর্ষ আরোহণ করেন। আচ্ছা, সন্তোষ যাদবের নামটাও একটু তোমরা নোট করে রাখো। ইনি ছিলেন বিশ্বের প্রথম, এগুলো তোমাদের জানা, তবুও কেন বলছি, এগুলো একটু তোমাদের স্মরণ করে দিতে চাই যাতে তোমরা ভুলে না যাও। ইনি বিশ্বের প্রথম মহিলা যিনি দুইবার পর্বত আরোহণ করেন। ঠিক আছে, ওকে। আর ভ্যালেন্টিনা তেরেস্কোবার নাম তোমরা নিশ্চয়ই জানো, তিনি ছিলেন প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোবা। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার তারিখ কবে ছিল? ভারতীয় যে সংবিধান সেটা কবে কার্যকর হয়েছিল? অ্যান্সার হবে কবে? ভারতীয় সংবিধান এটা তোমার হচ্ছে 2 বছর 11 মাস, প্রায় 18 দিন সময় ধরে এটাকে রচনা করা হয়। পরবর্তীতে এই গণপরিষদে 1949-এর 26শে নভেম্বর এই দিনটাতে কি হয়, গণপরিষদে এটাকে গৃহীত করা হয়। গণপরিষদে গ্রহণ হয় কোন দিনে? 1949-এর 26শে নভেম্বর। এই কারণে 26শে নভেম্বর আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি। এবারে দেখো, সংবিধান কার্যকর হওয়ার টাইম কোনটা ছিল? সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। কবে? 26শে জানুয়ারি 1950 সালে এটাকে কার্যকর করা হয়েছিল। নেক্সট হচ্ছে, সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সর্বাধিক? অ্যান্সার কি হবে? সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সর্বাধিক? দেখো, শুক্র এবং বুধ বাদে পৃথিবীর সৌরজগতের সমস্ত প্রায় গ্রহের কিন্তু আছে উপগ্রহ। যেমন পৃথিবীর একটা উপগ্রহ যেটা হচ্ছে চাঁদ, মঙ্গলের দুটো ফোবস ডিমোস, তেমনি বৃহস্পতির আছে গ্যানিমিড, শনির আছে টাইটন, সর্ববৃহৎ শনির যেটা উপগ্রহ। তো তেমনি সৌরজগতের উপগ্রহ সর্বাধিক আছে কোনটি? সেটা হচ্ছে শনির সর্বাধিক উপগ্রহ আছে। আচ্ছা, যদি বলা হয় কতগুলি উপগ্রহ শনি, দেখো এটা আমি নাসার যে অফিসিয়াল পেজ ছিল সেখান থেকে দেখে বলছি। এটা অনেকে তোমরা হয়তো বলবে, কেউ বলবে শনির 62টি, কেউ বলবে 81টি, এরকম বলছে, কিন্তু এটা যেটা আমি দেখলাম 2023-এর জুন মাসের নাগাদ, এটা নাসার রিপোর্ট অনুযায়ী 146 এতটি হচ্ছে শনির মুন আছে। কতগুলি? 146টি, এটা হচ্ছে শনির উপগ্রহ সংখ্যা। ওকে, নেক্সট হচ্ছে, কোডারমা কিসের জন্য বা কি জন্য বিখ্যাত? কোডারমা কি জন্য বিখ্যাত?
অ্যান্সারটা কি হবে? অভ্র, কয়লা, লৌহ, ইস্পাত, সার কারখানা। দেখো কোডারমাটা কি আসলে, কোডারমাটা কোথায় অবস্থিত? কোডারমাটা অবস্থিত হচ্ছে কোথায়? ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায়। কোথায়? ঝাড়খণ্ডে অবস্থিত। এই কোডারমাটা কি জন্য বিখ্যাত? সেটা হচ্ছে এটা অভ্র খনি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিশ্বের বিশ্বের বৃহত্তম অভ্র খনি। অভ্র খনি, অভ্র একটি হচ্ছে অধাতব্য তোমার খনিজ পদার্থ ভারতে পাওয়া যায়, এবং ভারতের মধ্যে অন্ধ্রপ্রদেশ সবচেয়ে বেশি পরিমাণে অভ্র উত্তোলন করে থাকে। ঠিক আছে, এগুলো নোট করে রাখবে। নেক্সট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? দামোদর ভ্যালি যে কর্পোরেশন সেটা কবে স্থাপিত হয়? ডিভিসি। দামোদর বহুমুখী নদী পরিকল্পনা, এটার তোমার হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়েছিল 1948-এ। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? জাতিসংঘের সাধারণ পরিষদে যিনি প্রথম মহিলা সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন তিনি কে? সুচেতা কৃপালিনী, বিজয়লক্ষ্মী পণ্ডিত, সন্তোষ যাদব, সরোজিনী নাইডু। অ্যান্সারটা করো সকলে। জাতিসংঘের সাধারণ পরিষদের যিনি প্রথম সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন মহিলা সভাপতি হিসাবে, তিনি হচ্ছেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। আচ্ছা, তিনি কবে সভাপতি হিসাবে নিযুক্ত হন? 1953-তে তিনি সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের 68তম অধিবেশনে। সভাপতি নিযুক্ত হন প্রথম মহিলা সভাপতি হিসাবে। ওকে, নেক্সট হচ্ছে নিচের কোন বৈশিষ্ট্য ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চলের? নিচের কোন বৈশিষ্ট্যটি ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চলের? সারা বছর বৃষ্টিপাত, শীতকালেই শুধু বৃষ্টিপাত, খুব ছোট শুষ্ক ঋতু, এবং একটি নির্দিষ্ট শুষ্ক ও আর্দ্র ঋতু। দেখো সারা বছর বৃষ্টিপাত যেমন হয়ে থাকে তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, তাই তো 4 o'clock রেইন হয়ে থাকে, সারা বছর বৃষ্টিপাত। শীতকালে তোমার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে তোমার শীতকালে বৃষ্টিপাত হয়। তেমনি ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চলে হয়ে থাকে কি, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট শুষ্ক ও আর্দ্র ঋতু হচ্ছে ক্রান্তীয় যে সাভানা জলবায়ু অঞ্চল তার বৈশিষ্ট্য। পরবর্তী প্রশ্ন বহুল কিন্তু আলোচিত প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার আমলে পাশ হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র নিবারণী আইন, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটি পাশ হয় কবে? পাশ হয় কবে? বলে ফেলো। অ্যান্সার হবে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটি পাশ হয়েছিল 1878 খ্রিস্টাব্দে। কে পাশ করেছিলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্টটি? সেটা হবে, এটা পাশ করেছিলেন লর্ড লিটন, তিনি এটা পাশ করেছিলেন। আচ্ছা, লর্ড লিটন এটা পাশ করেন, কিন্তু এটাকে পরবর্তীতে রদ করা হয়েছিল। কে রদ করেন? এটা রদ করেছিলেন কে? বলে ফেলো। রদ করেন কে? অ্যান্সার হবে কে? সেটা হচ্ছে লর্ড, ও এটা হবে লর্ড রিপন। তিনি এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটি রদ করেছিলেন। কবে রদ করেছিলেন? 1882 খ্রিস্টাব্দে তিনি এটাকে রদ করেন। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে রদ করেছিলেন, তো সেখানে অ্যান্সার হবে লর্ড রিপন এটাকে রদ করেছিলেন 1882 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে কোন ধাতু অ্যামালগামের মিশ্রণে উপস্থিত থাকবেই? কোন ধাতুটি অপরিহার্য অ্যামালগাম উৎপাদনে, অ্যামালগাম তৈরি করতে? লোহা, অ্যালুমিনিয়াম, পারদ, ম্যাগনেসিয়াম। দেখো অ্যামালগাম এটা কি? অ্যামালগাম হচ্ছে একটা বলা যেতে পারে একটা সংকর, যেটা মধ্যে পারদ এবং তার সঙ্গে অন্যান্য জিনিস যেমন বিভিন্ন তার সঙ্গে স্বল্প পরিমাণে যখন যেটা প্রয়োজন সেটা মিশিয়ে, টাংস্টেন, প্লাটিনিয়াম, যেটা যখন যেটার প্রয়োজন হয় সেটা মিশিয়ে তোমার এটাকে কি হিসাবে ব্যবহার করা হয়? এটাকে ব্যবহার করা হয়
দাঁত, তো তোমার দাঁতে যে দাঁতের যদি যে সমস্ত ডাক্তার, যারা দাঁতের ডাক্তার থাকে তারা দেখবে দাঁতে যে, যেটাকে আমরা বলে থাকি পুটিং করা, দাঁত ভেঙে গেলে বা দাঁতে ফাঁক থাকলে সেখানে যে পুটিং করা, এই বিষয়টা হচ্ছে অ্যামালগাম, এটা সেখানে কিন্তু ব্যবহার করা হয় প্রধানত। ঠিক আছে, তো অ্যান্সার হবে পারদ কিন্তু আবশ্যিক অ্যামালগাম এটা তৈরি করতে। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? হিরোশিমা, এইটা হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকি, এই দুটি শহরের নামটা মনে রাখো। এই দুটি অবস্থিত কোথায়? জাপানে। আচ্ছা, জাপান দেশটিতে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্রের বাহিনীর দ্বারা, আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানে দুটি বোমা নিক্ষেপ করা হয়েছিল। একটা হচ্ছে হিরোশিমা, একটা হচ্ছে নাগাসাকি, এই দুটি শহরে। প্রথম হিরোশিমাতে এটাকে নিক্ষেপ করা হয়। হিরোশিমাতে হচ্ছে তোমার 6 আগস্ট এটাকে 1945 সালে হিরোশিমা বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেটাই বোমাটির সাংকেতিক নাম কি ছিল? সেটা হচ্ছে লিটল বয় ছিল এটার সাংকেতিক নাম। আর নাগাসাকিতে যেটা হয়েছিল বলতো কবে? নাগাসাকি, নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেটা হচ্ছে 1945-এর ঠিক তার 3 দিন পরে, 9 আগস্ট। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আসে যে হিরোশিমা দিবস এবং নাগাসাকি দিবস কবে? তো মনে রাখবে এই 6 আগস্ট হিরোশিমা দিবস এবং 9 আগস্ট নাগাসাকি দিবস। আচ্ছা, নাগাসাকিতে যে বোমটি ফেলা হয়েছিল সেটা হচ্ছে, নাম কি ছিল? ফ্যাটম্যান ছিল এটা নাগাসাকিতে। ওকে, বুঝতে পারলে নিশ্চয়ই। নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে আজকের হোমওয়ার্ক, ভারতে কে রেপো রেট ঘোষণা করেন? ভারতে কোন সংস্থা বা কোন মন্ত্রণালয়, কোন যে কোনটি নিম্নের কোনটি বা কে রেপো রেট বা রেপো হার ঘোষণা করে থাকেন? তো অ্যান্সার করো সকলে, এটা কমেন্টে অ্যান্সার করে যাবে আজকের ক্লাসের। নেক্সট প্রশ্ন, কোন সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতি বা চতুর্থ বৌদ্ধ যে সম্মেলন সেটা আহ্বান করা হয়েছিল? দেখো, ইতিহাসে আমরা কয়টি বৌদ্ধ সম্মেলনের উল্লেখ পাই? 4টি বৌদ্ধ সম্মেলন বা 4টি বৌদ্ধ সংগীতির সম্মেলন বা সেটার উল্লেখ পাই। প্রথমটি কবে হয়েছিল একটু আলোচনা করা যাক নাকি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় এবং আরেকটি হচ্ছে চতুর্থ। চতুর্থটা পরে আসছি। দেখো, প্রথম যে বৌদ্ধ সংগীতি এটার কে আহ্বান করেছিল সেটা হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু আহ্বান করেন। ঠিক আছে, কোথায় আহ্বান করেন? তার রাজধানী রাজগৃহ বা রাজগৃহে। ঠিক আছে, এবং আরেকটা প্রশ্ন এখান থেকে থাকে যে সভাপতিত্ব কে করেন? সেটা হচ্ছে মহাকাশ্যপ। সভাপতি ছিলেন। ঠিক আছে, অনেক লিখে ফেললাম ওদিকে। দ্বিতীয় যে বৌদ্ধ সংগীতি সেটা হয়েছিল কার সময়? কালাশোকের সময়। কোথায় হয়েছিল কালাশোকের সময়? সেটা হচ্ছে বৈশালীতে। বৈশালীতে এটাকে আয়োজন করা হয়েছিল। আচ্ছা, এটা আয়োজনের সময় কে সভাপতিত্ব করেছিল? সেটা হচ্ছে সব্যকামী। সব্যকামী ছিল সভাপতি। ওকে, নেক্সট দেখো, তৃতীয় বৌদ্ধ সম্মেলন, খুবই আলোচিত তৃতীয় বৌদ্ধ সম্মেলনটা, কারণ এটা যিনি আয়োজন করেছিলেন তিনি হচ্ছেন অশোক। অশোক মৌর্য শ্রেষ্ঠ শাসক অশোক আয়োজন করেন। কোথায়? তার রাজধানী পাটলিপুত্রে। ওকে, এবং এটার সভাপতি কে? তো কে করেছিলেন? এটার সভাপতি করেছিলেন কে? সেটা হচ্ছে উপগুপ্ত। উপগুপ্ত বা তার অপর নাম হচ্ছে মোগালিপুত্র তিস্স, তিনি এটা আয়োজন করেছিলেন। আচ্ছা, এবার আসবো চতুর্থ। চতুর্থটা কে আয়োজন করেছিল? সেটা হচ্ছে কনিষ্ক আয়োজন করেছিল চতুর্থ বৌদ্ধ সংগীতি। এবং চতুর্থ যে বৌদ্ধ সংগীতি সেটা কোথায় হয়েছিল? বলা হচ্ছে এটা কাশ্মীরে আয়োজন হয়। কাশ্মীরে আয়োজন হয়। এবং এটার সভাপতি কে ছিলেন? সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন বসুমিত্র। ওকে,
নেক্সট হচ্ছে কার শাসনকালে জাপ্তি ব্যবস্থা চালু হয়? 12 নম্বর প্রশ্নটা কি হবে? জাপ্তি ব্যবস্থাটা চালু হয়েছিল কার শাসনকালে? আচ্ছা, জাপ্তি, এই জাপ্তিটা কি? এটা হচ্ছে একটা ভূমি রাজস্ব ব্যবস্থা। কি ছিল এটা? ভূমি রাজস্ব ব্যবস্থা, যেটা চালু করেছিলেন কি? টোডরমল। টোডরমল। তো টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী বা অর্থমন্ত্রকের দায়িত্বে ছিলেন টোডরমল। তাহলে সঠিক উত্তর হবে আকবর কর্তৃক এই তোমার জাপ্তি ব্যবস্থাটাকে চালু করা হয়েছিল। নেক্সট হচ্ছে কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়েছিল বলো? দেখো, এটা সঠিক উত্তর হবে 1911 সালে। এটা সকলেরই জানা সহজ একটি প্রশ্ন। এবারে বলো তো কার সময় এটা? সময়কাল, তৎকালীন সময়ে যিনি ভারতের ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন লর্ড হার্ডিঞ্জ টু। তার সময়ে এটাকে স্থানান্তরিত করা হয়েছিল। নেক্সট হচ্ছে মিড ডে মিল শুরু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? মিড ডে মিল বা মধ্যাহ্ন যে ভোজ প্রকল্প, এটাকে শুরু করা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? বলে ফেলো সকলে। প্রথমে বলো, এই মিড ডে মিল যে প্রকল্প, এটার সূচনা হয়েছিল কবে? সালটা হচ্ছে কবে? সেটা হচ্ছে 1995 এটাকে সূচনা করা হয়, তাই তো? তো এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে আসে? সেটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1992 থেকে 1997 সাল পর্যন্ত। এই সময়কালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল। নেক্সট হচ্ছে আহ ইয়ক সোগানা কোন রাজ্যের একটি লোকনৃত্য? ভেবে চিন্তে অ্যান্সার করো। ইয়ক সোগানা কোন রাজ্যের একটি লোকনৃত্য? সঠিক উত্তর কি হবে? ইয়ক্ষগানা এটা হচ্ছে কর্ণাটকের একটি লোকনৃত্য। যারা কর্ণাটক অ্যান্সার করলে সঠিক হলো। কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক তা হলো? রাফায়েল নাদাল, নাদান তিনি হচ্ছে নাদাল, তিনি হচ্ছেন একজন উল্লেখযোগ্য, একজন কিন্তু বিখ্যাত টেনিস খেলোয়াড়। তো তিনি কোন দেশের নাগরিক? রাফায়েল নাদাল, রজার ফেডেরার, কার্লোস আলকারেজ, তারপরে আছে তোমার আহ, যে বিভিন্ন এরকম উল্লেখযোগ্য টেনিস খেলোয়াড়রা আছে, তাই তো? নোভাক জোকোভিচ। তো এই যে কিংবদন্তি রাফায়েল নাদাল, তিনি হচ্ছেন স্পেনের একজন খেলোয়াড়। মনে রাখবে কার্লোস আলকারাজও কিন্তু স্পেনের নাগরিক। তার সঙ্গে যদি বলা হয় রজার ফেডেরার কোথাকার? রজার ফেডেরার হচ্ছে তোমার সুইজারল্যান্ডের একজন টেনিস খেলোয়াড়, তিনি কিন্তু অবসর নিয়েছেন সম্প্রতিকালে। আর হচ্ছে তোমার থাকে যেমন বিখ্যাত এই বছরের 2023-এর 3টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন, যিনি হচ্ছেন কে? নোভাক জোকোভিচ, যিনি হচ্ছেন সার্বিয়ার একজন উল্লেখযোগ্য, সার্বিয়ার একজন বিখ্যাত কিংবদন্তি টেনিস খেলোয়াড়। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের 29-30 অনুচ্ছেদ কোনটির সাথে সম্পর্কিত? দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে আসে 29-30 যে আহ, অনুচ্ছেদ, সেটি। তো ভারতীয় সংবিধানের মোট 6টি তোমার হচ্ছে মৌলিক অধিকার বর্তমানে স্বীকৃত আছে। যার মধ্যে তোমার হচ্ছে 29-30 ধারায় আসে কি? সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার আসে। স্বাধীনতার অধিকারটা কোথায় আছে? স্বাধীনতার অধিকার
19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, বা এটা হচ্ছে সাম্যের অধিকার অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে 14 থেকে 18 নং ধারায়। আরেকটি হচ্ছে তোমার ধর্মীয় স্বাধীনতা অধিকার, গত দিনের ক্লাসে বলেছিলাম 25 থেকে 28 নং ধারায় হচ্ছে তোমার ধর্মীয় স্বাধীনতার অধিকার। আরো কিছু কিছু আছে, যেমন হচ্ছে তোমার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক যে অধিকার 29, 30 ধারা, আচ্ছা এখানে আছে ইত্যাদি। আরেকটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার 32 নম্বর ধারা। নেক্সট দেখো, সোন নদীর উৎস হলো কোনটি? সোন নদীর উৎস কোথায়? আচ্ছা, সোন নদী এটা বলতো একটা নদীর উপনদী, কোন নদীর? গঙ্গার, গঙ্গার উপনদী, উপনদী। আমার এখানে ইরেজারটা কোথায় গেল? ওকে, তো গঙ্গার উপনদী এই সোন গঙ্গার কোন তীরের উপনদী? এটা হচ্ছে গঙ্গার ডান তীরের। কোথাকার? গঙ্গার ডান তীরের। ডান তীরের যে সমস্ত উপনদীগুলো আছে, যেমন তোমরা নামগুলো মনে রাখবে, যমুনা, সোন, অজয়, দামোদর, রূপনারায়ণ ইত্যাদি হচ্ছে গঙ্গার ডান তীরের উপনদী। তো সোন এটা উৎপত্তি লাভ করেছে কোথায়? মধ্যপ্রদেশের অমরকন্টক, অমরকন্টকে মধ্যপ্রদেশ থেকে কিন্তু এটাকে উৎপত্তি লাভ করেছে, এবং পাটনার কাছে, বিহারের যে পাটনা, পাটনার কাছে এটা কিন্তু মিলিত হয়েছে গঙ্গার সাথে উপনদী হিসাবে। নেক্সট হচ্ছে এ সুইটেবল বয় কার লেখা? এই সুইটেবল বয়টা কে লিখেছেন? এই গ্রন্থটি বিখ্যাত একটি গ্রন্থ। অ্যান্সার হবে কে লিখেছেন এই গ্রন্থটি? সেটা হচ্ছে বিক্রম শেঠের লেখা গ্রন্থ। আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আর্য সমাজটা কবে প্রতিষ্ঠিত হয়? দেখো, আর্য সমাজ এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। কে প্রতিষ্ঠা করেন? কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। কোথায় প্রতিষ্ঠা করেন এটা? বোম্বেতে। ওকে, নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে, আচ্ছা নেক্সট একটু তোমাদের একটু অ্যাড ব্রেক নেব, যেটা হচ্ছে আমাদের TWS একাডেমি ইউর গেটওয়ে টু সাকসেস। এখানে ভর্তি হলে তোমরা বিভিন্ন ক্লাস PDF পাবে, বিভিন্ন ক্লাস অধ্যায় ভিত্তিক করতে পারবে, সোম থেকে শনি প্রতিদিন লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড দেখার সুযোগ আছে। তো প্রতিদিন যারা ক্লাস দেখছো তারা জানো, এবং যারা তার মধ্যে থেকে এখনো আমাদের TWS একাডেমি অ্যাপটাতে ভর্তি হওনি, বা তুমি যদি ভর্তি হতে ইচ্ছুক হও, তাহলে আমাদের পেইড কোর্সেসের ভিতরে চলে যাবে, সেখান থেকে তোমরা ভর্তি হতে পারো। তো আজই চেক আউট করো আমাদের TWS একাডেমি অ্যাপের। সময় খুবই অল্প, বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য সেরা প্রতিষ্ঠান আমাদের TWS একাডেমি। তো তোমরা লিমিটেড অফার চলছে আপাতত, সেই অফারের মধ্যেই তোমরা ভর্তি হলে অনেকটা কিন্তু তোমাদের সেভ হবে। তো সকলে আজই যুক্ত হয়ে যাবে আমাদের TWS একাডেমি অ্যাপেতে। নেক্সট প্রশ্নে আসবো, উপরাষ্ট্রপতির বয়স ন্যূনতম কত হওয়া প্রয়োজন? উপরাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের ধারা 63 ভারতে একজন উপরাষ্ট্রপতির উপস্থিতির কথা বলা হচ্ছে, তাই তো? সেই ধারা 63 অনুযায়ী উপরাষ্ট্রপতি থাকার কথা বলা হচ্ছে। তো এই উপরাষ্ট্রপতির বয়স কত বছর হওয়া প্রয়োজন ন্যূনতম? সেটা হচ্ছে 35 বছর হওয়া কিন্তু আবশ্যিক। নেক্সট হচ্ছে সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। এই সার্কের মধ্যে বর্তমানে 8টি তোমার হচ্ছে সদস্য দেশ আছে। 8টি সদস্য দেশ, দেশগুলো কি কি বলো?
ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান এবং পাকিস্তান। ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশগুলি আছে সেগুলো হচ্ছে সার্ক নিয়ে সার্ক গঠিত। এই সার্কের মধ্যে এই সার্কের সদর দপ্তর যেটা সেটা কোথায়, সেটা হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত, নেপালের রাজধানীতে। আচ্ছা, সার্কটা স্থাপন হয় কবে বলতে পারবে? স্থাপন হয় সার্ক কবে? দেখো, সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে ঢাকাতে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? ওডোমিটার যন্ত্রে কি পরিমাপ করা যায়? অ্যান্সারটা হবে কি? সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। দেখবে তোমরা বাইক বা যে সমস্ত যানবাহনগুলো আছে যাতে দূরত্ব পরিমাপ দেখতে যে মিটারটা থাকে সেটা দেখবে, ওটাকে বলা হয় ওডোমিটার যন্ত্র, যার মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। নেক্সট হচ্ছে কোন রাজ্যটির বাংলাদেশের সঙ্গে স্থল সীমানা নেই? বাংলাদেশের সঙ্গে কোন রাজ্যের সীমানা নেই? গত কালকের ক্লাসেই বলেছিলাম বাংলাদেশের সঙ্গে সীমানা আছে কোন কোন রাজ্যের। পশ্চিমবঙ্গ, তারপরে আছে তোমার মেঘালয়, মেঘালয়, অসম, ত্রিপুরা, ত্রিপুরা এবং মিজোরাম। সো এখানে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক সীমানা ভাগ করে থাকে 2216 কিমি মতো সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা আছে। আর ভারতের যদি কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা থাকে সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গেই কিন্তু সবচেয়ে বেশি সীমানা ভারতের আছে। তো এই ভারতের কোন রাজ্যের সঙ্গে সীমানা নেই বাংলাদেশের? সেটা হচ্ছে সিকিম রাজ্যের কোনো সীমানা নেই বাংলাদেশের সঙ্গে। নেক্সট প্রশ্ন, রোশন কুমারী, শোভনা নারায়ণ, তারপরে হচ্ছে মায়া রাও এবং কুমুদিনী লাখিয়া প্রখ্যাত ড্যাশ শিল্পী। তারা প্রখ্যাত কি শিল্পী? কুচিপুড়ি, ওড়িশি, কত্থক, মণিপুরি। তো এখানে দেখো কতগুলি তোমার হচ্ছে দ্রৌপদী নৃত্যের নাম দেওয়া আছে। যেমন ওড়িশি, কোথায় এর উৎপত্তি? ওড়িশা রাজ্যে। কুচিপুড়ির উৎপত্তি হচ্ছে অন্ধ্রতে। কত্থক হচ্ছে উত্তর ভারতে এর উৎপত্তি, বা উত্তরপ্রদেশ রাজ্যে, তাই তো উৎপত্তি লাভ করেছে। মণিপুরি মণিপুর রাজ্যে। তো এই সমস্ত যারা দ্রৌপদী নৃত্যশিল্পী আছে, রোশন কুমারী, মায়া রাও, শোভানা নারায়ণ, তো তারা হচ্ছে যুক্ত কত্থক নৃত্যের সঙ্গে, তারা যুক্ত। নেক্সট হচ্ছে নিম্নের কোন রাজ্যে ভারতের দীর্ঘতম বাঁধ অবস্থিত? ভারতের যে দীর্ঘতম বাঁধ সেটা কোন রাজ্যে অবস্থিত? ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? সেটা হচ্ছে হীরাকুদ। হীরাকুদ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। এই বাঁধটি তোমার কোন নদীর উপর নির্মিত? মহানদীর উপর। এবং এটা কোন রাজ্যে? এটা হচ্ছে ওড়িশা রাজ্যের মধ্যে আসে। নেক্সট হচ্ছে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সবচেয়ে বেশি কোন অঞ্চলে? ট্রোপোস্ফিয়ার যেটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলের যে সমস্ত স্তরগুলি আছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো এর মধ্যে ট্রোপোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে নিচুর স্তর, সবচেয়ে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর যেটি, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার তোমার হচ্ছে বিভিন্ন অঞ্চলে কিন্তু এর বিভিন্ন উচ্চতা। এটা তোমার 8 কিমি থেকে গড় 18-19 কিমি পর্যন্ত তোমার হচ্ছে এর উচ্চতা কিন্তু থাকে। যেমন মেরু অঞ্চলে এর উচ্চতা সবচেয়ে কম হয়ে থাকে, 7-8 কিমি হয়ে থাকে মেরু অঞ্চলে। আর নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক হয়ে থাকে, 18-19 কিমিও কিন্তু হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। আর গড় যদি উচ্চতা বলে, গড় উচ্চতা কত? গড় উচ্চতা বলা হচ্ছে 12 কিমি, 11-12 কিমি হচ্ছে গড় উচ্চতা ট্রোপোস্ফিয়ারে। তো ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি হয়ে থাকে। নেক্সট হচ্ছে পদার্থবিদ্যা ও রসায়ন দুই ক্ষেত্রেই নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন বিজ্ঞানী? পদার্থবিদ্যা ও রসায়ন দুই ক্ষেত্রেই নোবেল পেয়েছেন কে? অ্যান্সার হবে, তিনি হচ্ছেন ম্যারি কিউরি। তিনি পেয়েছেন পদার্থবিদ্যা এবং রসায়ন দুই ক্ষেত্রেই নোবেল। পদার্থবিদ্যায় তিনি প্রথম মহিলা হিসাবে নোবেল পেয়েছিলেন।
1909 সালে, এটা হচ্ছে 1903 সালে, এবং রসায়নে তিনি 1911 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে পদার্থবিদ্যায় বা প্রথম যিনি সমস্ত ক্ষেত্রে প্রথম যিনি মহিলা নোবেল পুরস্কার প্রাপক ছিলেন তিনি হচ্ছেন মেরি কুরি, এবং তিনি কিন্তু প্রথম ব্যক্তি বা প্রথম মহিলা যিনি হচ্ছেন 2টি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, নেক্সট দেখো, ইবন বতুতা কোন গ্রন্থের রচয়িতা? ইবন বতুতা তিনি হচ্ছেন একজন ভারতে পর্যটক ছিলেন, মরক্কো থেকে তিনি ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়কালে। তো এই ইবন বতুতা তার রচিত গ্রন্থ কোনটি? সেটা হচ্ছে কিতাব উল রাহেলা তার রচিত গ্রন্থ। তারিখ-ই ফিরোজ শাহী কে লিখেছেন? তারিখ-ই ফিরোজ শাহী লিখেছেন, বলে ফেলো কে? জিয়াউদ্দিন বার্নি লিখেছেন তারিখ-ই ফিরোজ শাহী। ফুতুহাত-ই ফিরোজ শাহী, এটা লেখা নিজেই ফিরোজ শাহ তুগলকের লেখা, এটা আত্মজীবনী। ফিরোজ শাহ তুগলক তার লেখা আত্মজীবনী হচ্ছে ফুতুহাত-ই ফিরোজ শাহী। আর তুজুক-ই বাবরি, বাবর নিজে লিখেছেন বাবরের আত্মজীবনী, এটা হচ্ছে তুজুক-ই বাবরি। ঠিক আছে, লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে 1985 সালে ভারতীয় সংবিধানের কততম সংশোধনী হয়েছিল? 1985 সালে ভারতীয় সংবিধানে কততম সংশোধনীটা হয়েছিল? দেখো, 42তম সংশোধনী। এটা কবে হয়েছিল? যেটাকে আমরা ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র সংবিধান বলে থাকি। 1976, যেখানে প্রস্তাবনা থেকে শুরু করে মৌলিক দায়িত্বগুলো বা মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়। বিধান পরিষদ, এই বিধানসভা লোকসভার যে কার্যকালের মেয়াদ সেটা 5 থেকে 6 বছর করা হয়েছিল ইত্যাদি কিন্তু উল্লেখযোগ্য। ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র দুটি শব্দ এখানে প্রস্তাবনায় যুক্ত হয় ইত্যাদি। 52তম সংশোধনী, এটা হচ্ছে তোমার 1985 সালে হয়েছিল। 52তম সংশোধনীটা কি বলতো, বা এই 52তম সংশোধনীতে কি এখানে সংশোধন করা হয়েছিল? সেটা হচ্ছে 10ম তফসিল যুক্ত করা হয়। 10ম তফসিলে কি আছে? দেখো, 10ম তফসিলে কি আছে? দলত্যাগ বিরোধী আইন, সেটাকে যুক্ত করা হয়েছিল এখানে। 61তম যেটা হয়েছিল 1989-এ ভোট অধিকারের বয়স, যেটা হচ্ছে তোমার 21 থেকে 18 করা হয়েছিল। 44তম যেটা তোমার হচ্ছে 1978 যেটা সম্পত্তির অধিকার, মৌলিক অধিকার থেকে এখানে কিন্তু বাদ দেওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য। সো আজকের ক্লাসের 30টি সম্পূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা হলো। ক্লাসটি কেমন লাগলো সকলে একটু জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সকলে লাইক করে দেবে ক্লাসে একটি। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।